হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ংকর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ংকর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই ট্রাকের হেডলাইটের আলোয় কত রাস্তা দেখেছি, মসৃণ, ভাঙাচোরা, সোজা, বাঁকা। কিন্তু আমি এমন এক রাস্তার কথা জানি যেখানে আলোটা শুধু পথই দেখায় না, মাঝে মাঝে এমন কিছুও দেখিয়ে দেয় যা না দেখাই ভালো। যেমন ধরুন, দুটো পা যা সামনের দিকে হাঁটার জন্য তৈরিই হয়নি। আমার নাম শম্ভু লোহার, গুজরাটের এক ছোট গ্রামের ছেলে। লোহার নাম হলেও আমার জীবনটা লোহার মতো শক্ত নয়, বরং চাকার মতোই গোল। পেটের দায়ে আজ প্রায় ২০ বছর ধরে এই ট্রাকের স্টিয়ারিংটাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছি। আমার ঘর বাড়ি সংসার বলতে এই ২৪ চাকার লোহার দানবটা। ওর কেবিনেই আমার ঘুম, ওর ইঞ্জিনের শব্দই আমার সকালের অ্যালার্ম। আমার রুটটা সাধারণত গুজরাট থেকে দিল্লি পাঞ্জাব পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু সেবার এক বড় কোম্পানির কাছ থেকে আমি একটা লম্বা রুটের ভাড়া পেয়েছিলাম। গুজরাটের সুরাট থেকে সোজা হিমাচলের মানালি, প্রায় ১,৫০০ কিলোমিটারের রাস্তা। মাল ছিল টেক্সটাইলের দামি জিনিসপত্র। ভাড়াটা এত ভালো ছিল যে আমি আর না করতে পারিনি। আমি ভেবেছিলাম একটা লম্বা ট্রিপ হবে, পাহাড় দেখব, বরফ দেখব। কিন্তু আমি জানতাম না এই ট্রিপটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ট্রিপ হতে চলেছে। যাত্রার প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল। রাজস্থান, পাঞ্জাব পেরিয়ে আমি যখন হিমাচলে ঢুকলাম, তখন থেকেই আসল খেলা শুরু হলো। পাহাড়ি রাস্তা, একপাশে খাদ, আরেক পাশে পাহাড়, সরু, খাড়া আর ভয়ঙ্কর বাঁক। আমি খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। আমি যখন মানালির থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, তখন রাত নেমে এসেছে। চারপাশটা ছিল নিকষ কালো অন্ধকারে ঢাকা। শুধু আমার ট্রাকের হেডলাইটের আলোয় সামনের কিছুটা রাস্তা দেখা যাচ্ছিল। আমি তখন একটা খুব নির্জন, জঙ্গলে ঢাকা রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার ধারে ঘাট সেকশন স্টার্টস লেখা একটা সাইনবোর্ড দেখতে পেলাম। হঠাৎ করেই একটা ভয়ঙ্কর বাঘ ঘোরার সময় আমার ট্রাকের হেডলাইটের আলোয় আমি দেখলাম রাস্তার ধারে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি সজোরে ব্রেক কষলাম। ট্রাকটা একটা তীব্র কর্কশ শব্দ তুলে মেয়েটার থেকে মাত্র কয়েক হাত বরে এসে থেমে গেল। আমার হৃৎপিণ্ডটা প্রায় গলার কাছে চলে এসেছিল। আর একটু হলেই তো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত। আমি রাগে উত্তেজনায় কাঁপতে কাঁপতে ট্রাক থেকে নেমে এলাম। আমি দেখলাম মেয়েটার বয়স ১৭-১৮-র বেশি হবে না। তার পরনে ছিল একটা সাধারণ সালোয়ার কামিজ। সে শীতে ঠকঠক করে কাঁপছিল, আর তার চোখ দুটো ছিল বড় বড়, আর সেই চোখে ছিল তীব্র ভয় আর আতঙ্ক। আমি তার কাছে গিয়ে ধমকের সুরে বললাম, এই মেয়ে, এত রাতে এই পাহাড়ি রাস্তার বাঁকে কি করছিস? মরার ভয় নেই? আমার ধমক শুনে মেয়েটা আরও ভয় পেয়ে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। তার কান্না দেখে আমার রাগটা মুহূর্তে জল হয়ে গেল। আমারও নিজের ও বয়সী একটা মেয়ে আছে। আমি তার সামনে গিয়ে নরম গলায় বললাম, কাঁদছিস কেন বেটি? কি হয়েছে? তোর বাড়ি কোথায়? তুই এখানে একা একা কি করছিস? মেয়েটা কাঁদতে কাঁদতে ভাঙা ভাঙা হিন্দিতে বলল, আমার আমার গাড়ি খারাপ হয়ে গেছে। আমি আমার বন্ধুদের সাথে মানালি যাচ্ছিলাম। তারা আমাকে এখানে একা ফেলে সাহায্য আনতে গেছে, কিন্তু এখনও ফেরেনি। আমি আশেপাশে তাকালাম। যতদূর চোখ যায় কোনো খারাপ হয়ে যাওয়া গাড়ি দেখতে পেলাম না। আমি বললাম, ঠিক আছে, তুই কাঁদিস না। আমি তোকে সামনের কোনো একটা গ্রামে বা ধাবায় নামিয়ে দেব। তুই আমার সাথে ট্রাকে এসে বস। মেয়েটা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু আমার হাবভাব দেখে সে হয়তো আমাকে বিশ্বাস করল। সে আমার সাথে ট্রাকে উঠে এলো। আমি ওকে আমার পাশের সিটে বসালাম। আমি আবার ট্রাক চালাতে শুরু করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোর নাম কি বেটি? সে খুব নিচু গলায় বলল, সিমরান। আমি তার সাথে আরও দু একটা কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আর কোনো উত্তর দিল না। সে শুধু জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমার একটু অদ্ভুত লাগছিল, কিন্তু আমি ভাবলাম হয়তো মেয়েটা খুব ভয় পেয়েছে। কিছুক্ষণ পর আমি যখন একটা চড়াইয়ের দিকে উঠছি, তখন হঠাৎ করেই আমার কেবিনের লাইটটা দপদপ করে নিভে গেল। আমি অবাক হলাম। লাইটটা তো আমি জ্বালাইনি, ওটা তো নিজে থেকেই জ্বলে উঠেছিল। আমি লাইটটা আবার জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা আর জ্বলল না। আমি ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামালাম না, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। আমি যখন সামনের দিকে তাকিয়ে খুব সাবধানে গাড়ি চালাচ্ছি, তখন হঠাৎ করেই আমার চোখ গেল আমার বাঁ দিকের সাইড ভিউ মিররের দিকে। আর যা দেখলাম তাতে আমার শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেল। রাস্তাটা ছিল একদম ফাঁকা, আমার ট্রাক ছাড়া আর কোনো গাড়ি ছিল না। কিন্তু আমি মিররে দেখলাম আমার ট্রাকের পেছনে খুব কাছে আরও একটা ট্রাকের হেডলাইট জ্বলছে। কিন্তু ওটা কোনো সাধারণ ট্রাকের হেডলাইট ছিল না, ওটা ছিল দুটো জ্বলন্ত লাল চোখের মতো। আমি চমকে উঠে ডান দিকের সাইড ভিউ মিররে তাকালাম। হ্যাঁ,
একই জিনিস। আমি যখন ভয়ে আতঙ্কে প্রায় জমে গেছি, তখন আমার পাশের সিটে বসা মেয়েটি সিমরান একটা খিলখিল হাসির শব্দে হেসে উঠল। তার হাসির শব্দটা ছিল অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ আর জ্বালান। আমি চমকে উঠে তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে হাসছিল, কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। তার চোখ দুটো জ্বলছিল। আর সে যে একটু আগেও শীতে কাঁপছিল, সে এখন আর কাঁপছে না। আমি যখন ভয়ার্থ চোখে তার দিকে তাকিয়ে আছি, তখন সে খুব ধীরে ধীরে তার পা দুটো সিটের ওপর থেকে নামিয়ে আমার পায়ের কাছে রাখল। আর তার পা দুটো দেখেই আমার ভয়ের, আতঙ্কের, বিস্ময়ের শেষ সীমাটাও আমি পেরিয়ে গেলাম। তার পা দুটো স্বাভাবিক মানুষের মতো ছিল না। তার পা দুটো ছিল পেছনের দিকে বাঁকানো। গোড়ালিটা ছিল সামনের দিকে আর আঙুলগুলো ছিল পেছনের দিকে। আমি বুঝতে পারলাম আমি আমার পাশের সিটে কোনো সাধারণ অসহায় মেয়েকে বসাইনি। আমি বসিয়েছি এক ভয়ঙ্কর অশুভ সত্তাকে, এক চুড়াইলকে। আমি জানি না সে আমার সাথে কি করবে। আমি শুধু জানি এই পাহাড়ি রাস্তার প্রতিটা বাঁকে এখন আমার জন্য শুধু মৃত্যুই অপেক্ষা করছে। আমার পাশের সিটে বসে থাকা মেয়েটির সেই অস্বাভাবিকভাবে বাঁকানো পা দুটো দেখার পর আমার মনে হয়েছিল আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমার ৪০ বছরের ড্রাইভারি জীবনে আমি অনেক বিপদ দেখেছি, কিন্তু এমন ভয়ঙ্কর অলৌকিক বিপদের সম্মুখীন আমি কোনো দিনও হইনি। আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে স্টিয়ারিং হুইলটা ধরে রাখতেই হবে। এই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তায় এক মুহূর্তের জন্য যদি আমার নিয়ন্ত্রণ হারায়, তাহলে আমার ট্রাকটা সোজা ১০০০ ফুট নিচের খাদে গিয়ে পড়বে। সিমরন বা যেই হোক না কেন, সে তখনও আমার দিকে তাকিয়ে সেই পৈশাচিক হাসিটা হাসছিল। তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। চিৎকার করব? লাভ নেই। এই জনমানবহীন রাস্তায় আমার চিৎকার শোনার মতো কেউ নেই। ট্রাক থেকে লাফিয়ে পড়ব, সেটাও আত্মহত্যার শামিল। আমি মনে মনে আমার ইষ্টদেবতার নাম জপ করতে শুরু করলাম। আমার এই অবস্থা দেখে সে যেন আরও মজা পাচ্ছিল। সে তার বরফ শীতল লম্বা আঙুলগুলো দিয়ে আমার কাঁধটা স্পর্শ করল। তার স্পর্শে আমার সারা শরীরে যেন একটা ইলেকট্রিক শক খেলে গেল। আমার শরীরটা অবশ হয়ে আসছিল। সে তার মুখটা আমার কানের কাছে এনে একটা হিসহিসে সাপের মতো গলায় বলল, এত ভয় পাচ্ছ কেন ড্রাইভার? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু তোমার সাথে একটু খেলতে এসেছি। খেলা? আমার মুখ দিয়ে অস্ফুটভাবে বেরিয়ে এলো। হ্যাঁ, খেলা। সে খিলখিল করে হেসে উঠল। লুকোচুরির খেলা। আমি লুকোব আর তুমি খুঁজবে। যদি খুঁজে পাও, তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। আর যদি না পাও। সে কথাটা শেষ করল না, কিন্তু তার হাসির শব্দেই আমি আমার ভয়ঙ্কর পরিণতিটা বুঝতে পারছিলাম। এই বলে সে তার ছায়াময় শরীরটা নিয়ে আমার সিটের পাশে আমার প্রায় গায়ের সাথে লিপটে গেল। আর সাথে সাথেই আমার ট্রাকের কেবিনের ভেতরটা কোথা থেকে যেন এক ঘন কালো কুয়াশায় ভরে যেতে শুরু করল। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। আমি হেডলাইটের আলোয় সামনের রাস্তাটুকুও ঠিকমতো দেখতে পারছিলাম না। আর সেই কুয়াশার মধ্যে দিয়ে আমি শুনতে পাচ্ছিলাম তার সেই তীক্ষ্ণ হাসির শব্দ। সে যেন আমার চারপাশে ঘুরপাক খাচ্ছিল। আমি মরিয়া হয়ে উইন্ডশিল্ডের কাঁচটা পরিষ্কার করার জন্য ওয়াইপারটা চালালাম, কিন্তু কোনো লাভ হলো না। কুয়াশাটা ছিল গাড়ির ভেতরে। আমি যখন প্রায় দিশেহারা, তখন হঠাৎ করেই আমার মনে পড়ল আমার ট্রাকের ড্যাশবোর্ডে আমার গুরুজির দেওয়া একটা ছোট রূপোর ত্রিশূল রাখা আছে। গুরুজি বলেছিলেন এটা নাকি সব অশুভ শক্তিকে দূরে রাখে। আমি এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাত দিয়ে ড্যাশবোর্ডের ওপর হাতড়াতে লাগলাম। আমার হাতটা ত্রিশূলটা স্পর্শ করা মাত্রই আমার শরীরে যেন একটা নতুন শক্তির সঞ্চার হলো। আমি ত্রিশূলটা শক্ত করে মুঠোয় ধরে আমার সামনের কুয়াশার দিকে তাক করে চিৎকার করে উঠলাম, জয় মহাকাল! আমার চিৎকার শেষ হওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। ত্রিশূলটার ডগা থেকে একটা তীব্র নীল আলো বিচ্ছুরিত হয়ে সামনের কুয়াশার উপর পড়ল। আর সাথে সাথেই আমি সেই চূড়াইলটার একটা তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ শুনতে পেলাম। কুয়াশাটা এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কেবিনের ভেতরটা আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল। আর সিমরন, সে আর আমার পাশের সিটে ছিল না। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমি ভাবলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। আমি যখন সামনের দিকে তাকিয়ে আবার মন দিয়ে গাড়ি চালাতে শুরু করেছি, তখন আমি দেখলাম আমার ট্রাকের সামনে রাস্তা জুড়ে ঘন সাদা ধোঁয়ার মতো কিছু একটা জমে আছে। আমি ভাবলাম হয়তো পাহাড়ি কুয়াশা। আমি খুব সাবধানে সেই ধোঁয়ার মধ্যে দিয়ে ট্রাকটা চালিয়ে নিয়ে গেলাম, কিন্তু ধোঁয়াটা পেরিয়ে ওপাশে গিয়েই আমার ভয়ে আতঙ্কে আবার চিৎকার বেরিয়ে এলো। আমি দেখলাম আমি আর সেই পাহাড়ি রাস্তায় নেই। আমার ট্রাকটা দাঁড়িয়ে আছে একটা বিশাল, পুরনো, প্রায় ধ্বংস হয়ে যাওয়া এক দুর্গের সামনে। দুর্গের চারপাশে ছিল গভীর খাদ, আর আকাশে ছিল পূর্ণিমার বিশাল হলদে চাঁদ। আমি কোথায় এসে পড়লাম?
এটা কোন জায়গা? আমি যখন কিছুই বুঝতে না পেরে হতভম্ব হয়ে বসে আছি, তখন আমি দুর্গের প্রধান ফটকের ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সিমরন। সে আমার দিকে তাকিয়ে হাসছিল, আর তার পাশে দাঁড়িয়েছিল আরও অনেকগুলো ছায়ামূর্তি। তাদের সবার পাই ছিল পিছনের দিকে বাঁকানো। সিমরন তার হাতটা বাড়িয়ে আমাকে দুর্গের ভেতরে আসার জন্য ইশারা করল, আর আমি আমার কানের মধ্যে তার সেই হিসহিসে গলাটা আবার শুনতে পেলাম। স্বাগতম ড্রাইভার, আমার দুর্গে তোমাকে স্বাগতম। খেলাটা তো সবে শুরু হয়েছে। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর অলৌকিক চক্রব্যূহে আটকে পড়েছি, যেখান থেকে বেরিয়ে আসার পথ আমার জানা নেই। আমি জানি না এই দুর্গের ভেতরে আমার জন্য কি অপেক্ষা করছে। আমি শুধু জানি আমি একদল অতৃপ্ত প্রতিহিংসাপরায়ণ চুড়াইলের খপ্পরে পড়েছি। সিমরনের সেই ভয়ঙ্কর দুর্গের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমি যেন এক জীবন্ত দুঃস্বপ্নের মধ্যে আটকে পড়েছি। আমার ২৪ চাকার ট্রাক, যা আমার কাছে ছিল একটা চলমান দুর্গের মতো, সেটাও আজ এই প্রেতাত্মাদের দুর্গের সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে। আমি জানি আমি যদি পালানোর চেষ্টা করি তাহলে হয়তো এই খাদেই আমার শেষ সমাধি রচিত হবে। আমি মরিয়া হয়ে আমার ট্রাকের গিয়ার বদলে গাড়িটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু অবাক ব্যাপার, আমার ট্রাকটা এক চুলও নড়ল না। চাকাগুলো জায়গাতেই ঘুরছিল, কিন্তু গাড়িটা যেন কোনো অদৃশ্য শক্তিতে মাটিতে আটকে গেছে। দুর্গের ফটকে দাঁড়িয়ে থাকা সিমরন আর তার সঙ্গীরা অট্ট হাসি করে উঠল। তাদের সম্মিলিত হাসির শব্দে পুরো উপত্যকাটা যেন কেঁপে উঠছিল। সিমরন ইশারায় আমাকে ট্রাক থেকে নামতে বলল। আমি জানি আমার আর কোনো উপায় নেই। আমি আমার গুরুজির দেওয়া সেই রূপোর ত্রিশূলটা শক্ত করে মুঠোয় ধরে কাঁপা কাঁপা পায়ে ট্রাক থেকে নামলাম। আমি যখন দুর্গের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম দুর্গের বিশাল পুরনো কাঠের দরজাটা একটা তীব্র ক্যাচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ভেতরটা ছিল নিকষ কালো অন্ধকারে ঢাকা, আর সেই অন্ধকার থেকে ভেসে আসছিল একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে রক্তের মতো গন্ধ। আমি ভেতরে পা রাখতেই দরজাটা আমার পিছনে ধড়াম করে বন্ধ হয়ে গেল। আমি এখন কমপ্লিটলি বন্দী। আমি আমার পকেট থেকে একটা ছোট টর্চ বের করে জানলাম। টর্চের আলোয় আমি যা দেখলাম তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম একটা বিশাল গোল হলঘরের মাঝখানে। হলঘরের দেওয়ালগুলো ছিল পাথরের, আর তাতে শ্যাওলা জমে গেছে। ছাদটা ছিল অনেক উঁচুতে, আর সেখান থেকে ঝুলছিল বড় বড় মাকড়সার জাল। আর হলঘরের চারদিকে দেওয়ালের গা ঘেঁষে সারি সারি পাথরের মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিগুলো ছিল বিভিন্ন মানুষের, পুরুষ, মহিলা, শিশু, সবাই। তাদের পরনে ছিল পুরনো দিনের পোশাক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিটা মূর্তির মুখেই ছিল তীব্র আতঙ্ক আর যন্ত্রণার ছাপ, যেন তাদের জীবন্ত অবস্থাতেই পাথর করে দেওয়া হয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না, এরা সবাই আমারই মতো কোনো অভাগা পথিক, যারা এই চুড়াইলদের খপ্পরে পড়েছিল। আমি যখন ভয়ে আতঙ্কে জমে গেছি, তখন আমার পিছনে সিমরনের সেই খিলখিল হাসির শব্দ আমি শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম সে আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে, আর তার সাথে আছে তার সেই সঙ্গীরা। সিমরন বলল, কেমন লাগলো আমার সংগ্রহশালা ড্রাইভার? সুন্দর, তাই না? এরা সবাই আমার সাথে খেলতে চেয়েছিল, কিন্তু কেউই জিততে পারেনি। তাই তারা এখন চিরদিনের জন্য আমার এই দুর্গের অতিথি হয়ে গেছে। আমি বললাম, তুমি আমার সাথে কি করতে চাও? সিমরন আমার হাতে ধরা ত্রিশূলটার দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হেসে বলল, তোমার কাছে তো একটা সুন্দর খেলনা আছে দেখছি, কিন্তু ওটা দিয়ে তুমি আমাকে হারাতে পারবে না, কারণ আজ এই দুর্গের ভেতরে আমার শক্তি অসীম। আমি তোমাকে একটা সুযোগ দেব, সে বলল। আমিও তোমার সাথে একটা খেলা খেলব। যদি তুমি জেতো তাহলে তুমি মুক্ত, আর যদি হারো। সে সেই পাথরের মূর্তিগুলোর দিকে দেখালো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি খেলা? খুব সহজ খেলা, সে বলল। এই দুর্গের মধ্যেই কোথাও আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসটা লুকিয়ে রেখেছি। তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। তোমার হাতে সময় থাকবে কাল সকালের প্রথম আলো ফোটা পর্যন্ত। যদি তুমি খুঁজে পাও তাহলে তুমি জিতে যাবে, আর যদি না পাও। এই বলে সে তার সঙ্গীদের দিকে তাকালো। তারা সবাই একসাথে তাদের সেই ভয়ঙ্কর পিছনের দিকে বাঁকানো পা দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি জানি না তার প্রিয় জিনিসটা কি। আমি জানি না এতে বড় দুর্গের মধ্যে আমি সেটা কোথায় খুঁজব। আমি শুধু জানি আমার হাতে সময় খুব কম, আর আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে একদল ক্ষুধার্ত অশুভ সত্তা। সিমরন বলল, তোমার খেলা শুরু হলো এখন। এই বলে সে আর তার সঙ্গীরা অট্টহাসি করতে করতে হলঘরের অন্ধকারে মিলিয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই ভয়ঙ্কর নিস্তব্ধ হলঘরে। আমার চারপাশে ছিল পাথরের মূর্তি হয়ে যাওয়া হতভাগ্যদের সারি, আর আমার সামনে ছিল এক প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। আমি ঠিক করলাম আমি হার মানার আগে শেষ পর্যন্ত লড়ব। আমি আমার টর্চটা জেলে দুর্গের অলিগলির মধ্যে আমার অনুসন্ধান শুরু করলাম। দুর্গটা ছিল একটা বিশাল গোলকধাঁধার মতো, অনেকগুলো তলা, অনেকগুলো ঘর, অনেকগুলো গোপন পথ। আমি ঘণ্টার পর ঘণ্টা ধরে এক ঘর থেকে আরেক ঘরে, এক তলা থেকে আরেক তলায় পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলাম, কিন্তু আমি কিছুই পেলাম না। আমি যখন প্রায় হতাশ হয়ে পড়েছি, তখন আমি দুর্গের একেবারে ওপরের তলায় একটা ছোট প্রায় ভাঙ্গাচোড়া ঘরে এসে পৌঁছলাম। ঘরটা ছিল একটা বাচ্চার শোবার ঘরের মতো। ঘরের এক কোণায় একটা ছোট কাঠের দোলনা, আর তার পাশে মেঝেতে পড়ে আছে কয়েকটা পুরনো ভাঙা খেলনা। আমি যখন ঘরটা পরীক্ষা করছিলাম, তখন আমার চোখ গেল দেওয়ালের একটা ছবির দিকে।
ছবিটা ছিল হাতে আঁকা একটা অল্প বয়সী খুব সুন্দর মেয়ের ছবি। তার মুখে ছিল এক নির্মল মাসুম হাসি, আর ছবির নিচে খুব ছোট করে লেখা ছিল সিমরন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে তাহলে এই সেই সিমরন? কিন্তু এই ছবির মেয়ের সাথে সেই ভয়ঙ্কর চোরাইলের তো কোনো মিলই নেই। আমি যখন ছবিটার দিকে তাকিয়েছিলাম তখন আমার চোখ গেল ছবির পেছনের দেওয়ালটার দিকে। আমি দেখলাম ছবির ঠিক পেছনে দেওয়ালের একটা ইট সামান্য আলগা। আমার কৌতূহল হলো। আমি খুব সাবধানে ইটটা খুলে ফেললাম। ভেতরে ছিল একটা ছোট গুপ্ত কুঠুরি, আর তার মধ্যে একটা লাল ভেলভেটের কাপড়ে মোড়া ছোট্ট একটা জিনিস রাখা। আমার হাত কাঁপছিল। আমি খুব সাবধানে জিনিসটা বের করে আনলাম। ভেলভেটের কাপড়টা খুলতেই আমার চোখ দুটো স্থির হয়ে গেল। ভেতরে ছিল একটা ছোট রূপোর নুপুর, একটা বাচ্চার পায়ের নুপুর। আমি জানি না কেন, কিন্তু আমার মন বলছিল এটাই সেই জিনিস, এটাই সিমরনের সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু একটা বাচ্চার নুপুর একটা চোরাইলের প্রিয় জিনিস হবে কেন? আমি যখন এই রহস্যের কিছুই বুঝতে না পেরে নুপুরটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তখন আমার পেছনে সেই হিস হিসে ইয়েন গলাটা আমি শুনতে পেলাম। পেয়ে গেছ তাহলে? আমি চমকে উঠে পেছনে ফেললাম। দেখলাম দরজায় সিমরন দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে সেই হিংস্রতা বা ক্রোধ নেই, আছে শুধু এক গভীর অন্তহীন কষ্ট। আর তার চোখ দুটো দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। সে কাঁদছে। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একটা নুপুরই খুঁজে বের করিনি, আমি খুঁজে বের করেছি এই ভয়ঙ্কর রহস্যের পেছনের এক আরও গভীর করুণ সত্যিটা। সিমরনের চোখে জল দেখে আমি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। যে ভয়ঙ্কর সত্তাটা একটু আগেও আমাকে ভয় দেখাচ্ছিল, মৃত্যুর হুমকি দিচ্ছিল, সে এখন আমার সামনে দাঁড়িয়ে একটা সাধারণ দুঃখী মেয়ের মতো কাঁদছে। আমার হাতে ধরা সেই ছোট্ট রূপোর নুপুরটার দিকে তার দৃষ্টি স্থির। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এটা এটা কি তোমার? সিমরন কোনো উত্তর দিল না। সে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। আমি সাহস করে তার দিকে কয়েক পা এগিয়ে গেলাম। আমি বললাম, বলো সিমরন, কি হয়েছে তোমার? তুমি কেন এমন হয়ে গেলে? আমার কথায় তার কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। সে ভাঙা ভাঙা যন্ত্রণাকাতর গলায় তার কাহিনী বলতে শুরু করল। সে বলল, আমি আমি কোনো চুড়াইল নই। আমার নাম সত্যিই সিমরন। আমি এই দুর্গেরই রাজকুমারী ছিলাম। আমার বিস্ময়ের সীমা রইল না। রাজকুমারী? হ্যাঁ, সে বলল, আজ থেকে প্রায় ২০০ বছর আগের কথা। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার জীবনটা ছিল খুব সুখের। আমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল আমার মায়ের দেওয়া এই রূপোর নুপুরটা। আমি সারা দিন এটা পরে এই দুর্গের আনাচে কানাচে নেচে খেলে বেড়াতাম। কিন্তু আমার এই সুখ বেশি দিন সইল না। আমাদের রাজ্যের ওপর নজর পড়েছিল এক ভয়ঙ্কর কালো জাদুর তান্ত্রিকের। সে আমার বাবাকে পরাজিত করে এই দুর্গটা দখল করে নেয়। সে আমার বাবা মাকে আমার চোখের সামনেই নির্মমভাবে হত্যা করে। আর আমি তার গলাটা ধরে এলো। আমি পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে ধরে ফেলে। সে আমার ওপর এক ভয়ঙ্কর অশুভ জাদু প্রয়োগ করে। সে আমার আত্মাকে একটা অভিশাপ দিয়ে আমাকে একটা চুড়াইলে পরিণত করে দেয়। সে আমাকে বচন দেয় যে আমি চিরকাল এই দুর্গের পাহারাদার হয়ে থাকব। আমি কোনোদিনও এই দুর্গ ছেড়ে বেরোতে পারব না। আর সে আমার পা দুটোকে পিছনের দিকে ঘুরিয়ে দেয়, যাতে আমি আর কোনোদিনও সামনের দিকে আলোর দিকে এগিয়ে যেতে না পারি। আমার বুকের ভেতরটা করুণায় ভরে উঠল। বেচারি মেয়ে। আমি বললাম, কিন্তু ওই বাকিরা, ওই পাথরের মূর্তিগুলো, ওরা? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা হলো সেই তান্ত্রিক আর তার শিষ্যদের আত্মা। তান্ত্রিকটা মারা যাওয়ার পরেও তার অশুভ শক্তি এই দুর্গে রয়ে গেছে। তার শিষ্যরা এখনও এই দুর্গের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আর যখনই কোনো পথিক ভুল করে এখানে এসে পড়ে, তখন তারা তাকে ভয় দেখিয়ে পাথর করে দেয়, যাতে এই দুর্গের রহস্য কোনোদিনও বাইরে না যায়। আমি এতদিন ধরে তোমাদের সবাইকে ওই তান্ত্রিকের শিষ্যই ভেবে এসেছি, তাই আমি তোমাদের ভয় দেখাতাম। আমি চাইতাম তোমরা যেন এখান থেকে পালিয়ে যাও। আমি চাইতাম না আমার মতো তোমাদেরও পরিণতি হোক। আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেল। আমি বললাম, তাহলে তাহলে এখন উপায় কি? এই অভিশাপ থেকে কি তোমার মুক্তির কোনো উপায় নেই? সিমরনের চোখে এক ক্ষীণ আশা ফুটে উঠল। সে বলল, আছে, উপায় একটাই আছে। ওই তান্ত্রিকটা তার সমস্ত শক্তি একটা জিনিসের মধ্যে আবদ্ধ করে রেখে গিয়েছিল, একটা কালো রঙের স্ফটিক। সেটা এই দুর্গেরই কোনো এক গোপন কুঠুরিতে রাখা আছে। যদি কোনোভাবে সেই স্ফটিকটাকে ধ্বংস করে দেওয়া যায়, তাহলেই এই দুর্গের অভিশাপ কেটে যাবে, আমিও মুক্তি পাব, আর এই হতভাগ্য আত্মারাও শান্তি পাবে। কিন্তু সে বলল, সেই স্ফটিকটা পাহারা দেয় ওই তান্ত্রিকের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর শিষ্যরা। আজ পর্যন্ত কেউই সেই কুঠুরির কাছে পৌঁছাতে পারেনি। আমি আমার হাতে ধরার উপর ত্রিশূলটার দিকে তাকালাম। আমার গুরুজি বলেছিলেন এটা সব অশুভ শক্তিকে বিনাশ করতে পারে। আমি সিমরনের দিকে তাকিয়ে দীর্ঘ গলায় বললাম, আমি যাব, আমি সেই স্ফটিকটাকে ধ্বংস করব, তুমি শুধু আমাকে পথ দেখাও। সিমরনের চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করে উঠল। সে বলল, আমি জানতাম তুমিই পারবে। তোমার মনটা খুব পবিত্র,
তোমার মধ্যে কোনো লোভ বা হিংসা নেই। সে আমাকে দুর্গের এক অন্ধকার স্যাঁতস্যাঁতে পাতালে যাওয়া সিঁড়ির থেকে নিয়ে গেল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে সে বলল, এর নিচে আমি যেতে পারবো না। তান্ত্রিকের জাদু আমাকে আটকে রেখেছে। তোমাকে একাই যেতে হবে। তবে সে আমার হাতে তার সেই রূপোর নুপুরটা তুলে দিয়ে বলল, এটা তোমার সাথে রাখো। এটা আমার ভালোবাসা। এটা তোমাকে রক্ষা করবে। আমি নুপুরটা আমার পকেটে রাখলাম। আমি জানি না এই সিঁড়ির শেষে কি আছে। আমি শুধু জানি আমার কাঁধে এখন শুধু আমার নিজের জীবন বাঁচানোরই দায়িত্ব নেই, আমার কাঁধে আছে এক রাজকুমারীর 200 বছরের যন্ত্রণা শেষ করার দায়িত্ব। আমি টর্চ জেলে সেই অন্ধকার পাতালে যাওয়া সিঁড়ির প্রথম ধাপে পা রাখলাম। সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি দিয়ে নামার সময় আমার মনে হচ্ছিল আমি যেন নরকের গভীরে প্রবেশ করছি। দেওয়াল থেকে চুঁইয়ে পড়া জল আর বাতাসের মধ্যে ভেসে থাকা একটা পচা গন্ধকের মতো গন্ধ আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল। আমার হাতে ধরা ত্রিশূলটা থেকে একটা মৃদু নীল আভা বেরিয়ে আসছিল, যা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। সিঁড়িটা শেষ হল একটা বিশাল গোল গুহার মতো ঘরে। ঘরের মাঝখানে একটা উঁচু কালো পাথরের বেদির ওপর রাখা ছিল সেই কালো রঙের স্ফটিকটা। স্ফটিকটা থেকে একটা গাঢ় লাল রঙের আলো বেরিয়ে এসে পুরো ঘরটাকে একটা ভয়ঙ্কর নারকীয় রূপ দিয়েছিল। আর সেই বেদির চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছিল 5-6 জন ছায়ামূর্তি। তাদের পরনে ছিল কালো আলখাল্লা, আর তাদের চোখগুলো জ্বলছিল সবুজ আলোয়। তান্ত্রিকের শিষ্যরা। তারা আমাকে দেখেই একটা বিকট ঘরে গলায় গর্জন করে উঠল। আমি বুঝলাম আমার শেষ লড়াইয়ের সময় এসে গেছে। আমি আমার গুরুজির নাম স্মরণ করে ত্রিশূলটা শক্ত করে ধরে তাদের দিকে এগিয়ে গেলাম। তারা একসাথে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। তারা ছিল সংখ্যায় বেশি, আর তাদের শক্তি ছিল অমজানাক। তাদের কালো জাদুর আঘাতে আমার শরীরটা বারবার ছিটকে পড়ছিল, কিন্তু আমি হার মানলাম না। প্রতিবারই যখন আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, তখন আমার পকেটে থাকা সেই রূপোর নুপুরটা বেজে উঠছিল, আর সেই টুংটাং শব্দে আমি যেন আমার শরীরে এক নতুন অলৌকিক শক্তি ফিরে পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম সিমরনের ভালোবাসা আমার সাথেই আছে। আমি আমার সমস্ত শক্তি এক করে ত্রিশূলটা দিয়ে এক এক করে সেই ছায়ামূর্তিদের আঘাত করতে লাগলাম। আমার ত্রিশূলের নীল আলোর স্পর্শে তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছিল। অবশেষে যখন শেষ শিষ্যটাও বিলীন হয়ে গেল, তখন আমি ক্লান্ত অবসন্ন হয়ে সেই বেদির সামনে এসে দাঁড়ালাম। আমার সারা শরীর ছিল ক্ষতবিক্ষত, কিন্তু আমার মনে ছিল এক বিজয়ীর আনন্দ। আমি আমার হাতে থাকা ত্রিশূলটা তুলে ধরে আমার সমস্ত শক্তি দিয়ে সেই কালো স্ফটিকটার ওপর আঘাত করলাম। ক্র্যাক! একটা তীব্র কান ফাটানো শব্দ করে স্ফটিকটা ফেটে চৌচির হয়ে গেল, আর সাথে সাথে পুরো দুর্গটা প্রবলভাবে কাঁপতে শুরু করল। আমার মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। ছাদ থেকে বড় বড় পাথরের চাই খসে পড়তে লাগল। আমি বুঝলাম দুর্গের অভিশাপ কেটে যাচ্ছে, আর এই দুর্গটাও এবার ধ্বংস হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ির দিকে দৌড় লাগালাম। আমি যখন পাতালে থেকে উপরে সেই হলঘরে উঠে এলাম, তখন আমি দেখলাম সিমরান আমার জন্যই অপেক্ষা করছিল। কিন্তু এখন আর সে সেই দুঃখী বিষণ্ণ রাজকুমারী নয়। তার মুখে ছিল এক অনাবিল স্বর্গীয় হাসি। তার শরীরটা থেকে একটা উজ্জ্বল সোনালি আভা বেরিয়ে আসছিল। আর সেই পাথরের মূর্তিগুলো, তারা আর মূর্তি ছিল না। তারা সবাই তাদের আগের মানুষের রূপে ফিরে এসেছে। তারা সবাই ছিল অতৃপ্ত আত্মা। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। সিমরান আমার সামনে এসে দাঁড়ালো। সে 2 হাত জোর করে আমাকে নীরবে ধন্যবাদ জানালো। তারপর সে সেই সমস্ত মুক্ত আত্মাদের দিকে তাকিয়ে ইশারা করে দুর্গের প্রধান ফটকের দিকে দেখালো। ফটকটা তখন খুলে গেছে, আর ফটকের ওপরে আমি দেখলাম ভোরের প্রথম আলো এসে পড়েছে। সিমরান আর বাকি আত্মারা সবাই একসাথে সেই আলোর দিকে হেঁটে যেতে লাগল। তারা এক এক করে সেই আলোয় মিশে গিয়ে চিরদিনের জন্য মুক্তি পেয়ে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম সেই ধ্বংস হতে থাকা দুর্গের মাঝখানে। আমি যখন বাইরে বেরিয়ে এলাম, তখন আমি দেখলাম আমার ট্রাকটা আগের মতোই দাঁড়িয়ে আছে। কিন্তু আমি আর সেই পাহাড়ি রাস্তায় ছিলাম না। আমি ছিলাম একটা সুন্দর সবুজ উপত্যকায়। আমি জানি না আমি কিভাবে এখানে এলাম। হয়তো সিমরানের ভালোবাসাই আমাকে এই নতুন নিরাপদ রাস্তায় পৌঁছে দিয়েছে। সেই ঘটনার পর আমি মানালিতে মাল পৌঁছে দিয়ে সোজা আমার গুজরাটের গ্রামে ফিরে এসেছিলাম। আমি আর কোনো দিনও ট্রাক চালাইনি। আমি এখন আমার গ্রামে আমার পরিবারের সাথে শান্তিতে আমার বাকি জীবনটা কাটাচ্ছি। কিন্তু আমি আজও মাঝে মাঝে রাতের বেলা আমার ঘুমের মধ্যে একটা মিষ্টি নুপুরের টুংটুং শব্দ শুনতে পাই। আমি ভয় পাই না। আমি জানি ওটা সিমরান। সে হয়তো বহু দূরে কোনো এক অন্য জগতে শান্তিতে আছে, কিন্তু সে আমাকে ভোলেনি। সে আমাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, যা শুধু অভিশাপকেই নয়, মৃত্যুকেও হার মানাতে পারে।
তা গাইস, গল্পটা শুনলেন, কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।